প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আমরা আবারও চলে আসলাম প্রতিদিনকার মতো আজকের আমাদের দৈনিক আড্ডাবাজি পর্ব 5। তো দৈনিক আড্ডাবাজি পর্ব 5 যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমাদের সাথে আরো একজন খুবই পরিচিত মানুষ এবং আবৃত্তি এবং কবিতা নিয়ে কাজ করেন, আবৃত্তি শিল্পী এবং কবি নূর হোসেন আছেন অতিথি হিসেবে। তার সাথে আমরা অনেক অনেক কথা বলবো, তার কবিতা জীবন শুনবো, তার কাছে আরো বেশি যেটা শুনবো, তিনি যেহেতু আবৃত্তি শিল্পী, আবৃত্তি শুনবো বেশি বেশি। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের অতিথি শেখ নূর হোসেনের কাছে। কেমন আছেন? হ্যাঁ, সব মিলিয়ে ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও এই আছি, মোটামুটি ভালো আছি বিধায় আপনাদের সাথে এই দৈনিক আড্ডাবাজি, যাকে বলে কি বলে আনন্দ আড্ডা বলা যেতে পারে, হ্যাঁ, সেটা চালিয়ে যাচ্ছি। আশা করছি যতদিন ভালো থাকবো, সুস্থ থাকবো, চেষ্টা করব সুন্দরের সাথে, শিল্পীর সাথে, শিল্পের সাথে আড্ডা দেবার। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে, শ্রোতা দর্শক যেহেতু অপেক্ষা করে আছেন আপনার কথা শুনবে, তো আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাওয়া, প্রত্যেক অতিথির কাছে জানতে চাওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে যে কখন কিভাবে আপনার এই কবিতায় এবং আবৃত্তিতে পথ চলা শুরু হলো? এটা আসলে তো বিশাল আলাপ। হ্যাঁ, আমি হ্যাঁ, আমরা তখন ছোট করে শুনি, আমরা সবকিছু ছোট ছোট করে শুনি। অবশ্যই ছোট করে দেখুন, যেহেতু এখানে সময় কম বা একটা লাইভ অনুষ্ঠান, এখানে তো ওইভাবে বলার সুযোগ নেই। মানে সংক্ষিপ্ত ভাবে আর কি বলি। সেটা হলো যে আমি তখন এসএসসি পরীক্ষার পর একটা লং সময় পাওয়া যায়। মোটামুটি একটা সময় পাওয়া যায় ইন্টার ভর্তি হওয়ার আগে। তো আমি তখন আমি একটু বেশি সময় পাই। সেটা একটু অন্য কারণে। সেটা আলাদা কথা। তো সেই সময়টা পাওয়ার পরে আমি বিভিন্ন বই বা বিভিন্ন কবিতা পড়তে লাগলাম। তো তখন থেকেই টুকটাক লেখার চেষ্টা করা। তো লিখি এবং মানে বিভিন্ন এখানে যে সিনিয়র আছে বা পরিচিত আছে তাদেরকে দেখাই কেমন হইছে। মানে তারা ওইভাবে তেমন পাত্তা-টাত্তা দেয় না। আচ্ছা। দ্বিতীয়ত তারপরে হলো যে ওটা আমি যাই লিখি মান ভালো হয় না সেটা আমিও বুঝতে পারি। তবুও হুম। ওটা বিভিন্ন পাঠাই। মানে বুঝতেই পারতেছেন যে নতুন নতুন লেখা প্রথম তো কি হইতে পারে, কি করতে পারি। তো বিভিন্ন পত্রিকার ইমেইলে পাঠাই। তো এর মধ্যে একটা চাঁপাইনবাবগঞ্জের একটা পত্রিকা ছিল, দৈনিক দর্পণ। দৈনিক দর্পণ ওটা সাপ্তাহিক একটা সাহিত্যের ছিল, আসর ছিল। তো ওখানে দেখলাম যে একদিন প্রকাশ করা হইলো আমার কবিতা। তো সেই তো উৎফুল্ল আনন্দ। সেই থেকেই শুরু জার্নি যে না লিখতে হবে, দেখি লিখি কি হয়। তো এই আস্তে আস্তে লেখা সেই 17 না 18 মেবি 18 থেকে 18 থেকে সেই হুম। লেখার শুরু। 18 বা 17 এরকম হবে, সঠিক মনে পড়তেছে না। আর একটু মন ভোলা তো মানে এই আর কি। আর আবৃত্তির আবৃত্তিতে আসা আবৃত্তির পথ চলাটা কিভাবে? এটা হলো যে আমি যখন ইন্টারে ভর্তি হই, তখন কলেজে যে প্রতিযোগিতাগুলো হয় সেই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছিলাম একবার আবৃত্তিতে। ওইটি আচ্ছা। প্রথম ছিল আমার বিভিন্ন অংশগ্রহণ করে। এইটাই আমার প্রথম ছিল। তো আমি একটু সাহস করে আবৃত্তি নিয়ে একটু মানে করি হুম। আরকি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তারপর যেটা হয় যে ওখানে ফার্স্ট হয়ে যাই। হ্যাঁ? তো ওখানে যারা স্যার ছিল, শিক্ষক ছিল, তারা আমাকে ওই ডেকে নিয়ে পরামর্শ দিল যে, "তুমি আবৃত্তি শিখো। তোমার ভয়েস ভালো আছে, আবৃত্তির জন্য আচ্ছা। ভালো হবে। তুমি এটা শেখো। এটা নিয়ে কাজ করতে পারো।" তখন আমি খুব একটা গুরুত্ব দেইনি যে, যা হয় হবে না। এটা দেখবনে পরে। তারপর আচ্ছা। আরো কিছু অংশগ্রহণ করলাম। তখন আমি আবৃত্তি সম্পর্কে খুব ভালো জানি না। মানে জানিই না। শুধু কবিতা পড়ে যাই, হ্যাঁ? ওই প প প্রতিযোগিতার সময় আসলে আমি ওই কারো কাছ থেকে শিখে নিই। সিনিয়র কারো যারা বাংলা ডিপার্টমেন্টে পড়তো তাদের কাছে শিখে নিই। তো ওইভাবে চললো। ওই করোনা আসলো। করোনার মধ্যে সব বেকার। পড়াশোনা নাই, হুম। স্কুল নেই। আ
তো তখন আমি অনলাইন একটা কোর্স করলাম, আবৃত্তির একটা কোর্স করলাম। আচ্ছা, আচ্ছা। মানে তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে স্যার যেটা বলছিল সেটা তো করা যায়। দেখি। হ্যাঁ। তখন আমি একটা কোর্স করলাম আরকি। তো অনলাইনে আচ্ছা। কোর্সের খুব অভিজ্ঞতা বেশি ভালো না। তো ওইটা দিয়ে কোর্স করলাম এবং নিজে চর্চা করলাম এবং আমাদের নাটোরে একটা চর্চার জায়গা তৈরি হইলো। সেটাও ভেঙে গেছিল। পরে ফের আবার এবার এই ২৫ সালে আবার শুরু করছি। আচ্ছা। তো এভাবে আগাচ্ছি। আর ওটার তো করোনার সময় একটা কোর্স করলাম। তারপর আরেকটা কোর্স করছিলাম। তো এইভাবেই আবৃত্তিতে আসা। এখন কন্টিনিউ আবৃত্তিতেও। চর্চা করে যাচ্ছি, চর্চার জায়গাটা করে যাচ্ছি। বাহ! আ আবৃত্তি করে যাচ্ছি। তাহলে এভাবেই কবিতায় এবং আবৃত্তিতে আসা হলো। তো যাই হোক, আরো আলাপচারিতা করব। যেহেতু আপনি আবৃত্তি করেন, মিস করতে চাই না। আপনার আবৃত্তি শুনতে চাই। কি শোনাবেন? ১ম এ আমাদেরকে বলুন। আমি তো নাটোরের মানুষ, না? নাটোরেই থাকি, নাটোরেই সব, নাটোরেই জন্ম। তো নাটোরকে পপুলার করে গেছে জীবনানন্দ দাশ তার এক কবিতায়। আচ্ছা, সেই কবিতাটা তাহলে দিয়ে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, চলুন, চলুন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রে গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এটা খুবই বিখ্যাত বাহ! কবিতা তো। এটার নাম নাম বলার দরকার নেই। আমার কাছে মনে হলো যে কোনটা? এটার নাম বলার দরকার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটা কবিতা শুনলেই সবাই বুঝে যায় সেই বাংলার বিখ্যাত আপামর জনতা থেকে শুরু করে উপরতলা নিচতলা যে যেখানেই আছে, যে পর্যায়ে আছে সবাই জানে জীবনানন্দ দাশ মানে বনলতা সেন আর রূপসী বাংলা। তো যাই হোক, হ্যাঁ, খুবই ভালো লাগলো। আপনি ১ম এই শুরু করলেন। আর জীবনানন্দ ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একজন কবি। তার হ্যাঁ, অনেক, আমারও অনেক কবিতা খুবই পড়ি। পছন্দ। আমারও কৈশোর খুবই থেকে পছন্দ। পড়তে বড় হয়েছি। কারণ শৈশবে তো তাকে পড়ে বুঝিনি কিছু বা পড়ার সুযোগও হয়নি, বা শৈশবে আসলে তিনি শৈশবে পড়ার মতো না। একটু বড় হয়ে হুম। আ পড়তে হয়। আসলে আমার কাছে মনে তো হয় যে যাই হোক, আমরা জীবনানন্দ কবিতা শুনি। হুম, বলেন। জীবনানন্দ মানে কৈশোরের কোনো কবি না। মানে আমরা কৈশোর বয়সে পড়ে বুঝে ফেলবো এরকম না। মানে একটু ভারত্ব বয়সী না, হতে না। হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে এটা এখনো একটা ব্যাপার আছে। জীবনানন্দ কৈশোরে আমরা এর সাথে পরিচিত হয়েছি এবং পড়ার চেষ্টা করেছি। কিন্তু বড় হয়ে বুঝেছি। বোঝার পরে চিন্তা করলাম কৈশোরে কি পড়লাম, কি বুঝলাম কিছুই তো জানি না। কিন্তু এখন তো দেখি অন্য কিছু। এরকম ব্যাপারও ঘটেছে হুম, অনেকবার। হ্যাঁ, তো জীবনানন্দের একটা আ কবিতা অনেক বছর আগে একদিন কবিতাটা মানে আমি এতবার পড়ছি এটাকে মানে হুম, ১ম দিকে বুঝতে পারিনি। কিন্তু এখনো যে খুব ভালো বুঝতে পারি ঐরকম না। তবে একটু অনুধাবন করতে পারি যে না কবিতাটা এরকম। ৮ বছর আগে একদিন যে কবিতাটা আছে কোনটা, জীবনানন্দের। কোনটা? ৮ বছর আগে বাহ! একদিন। বাহ! আমার খুবই পছন্দের। আপনি কি আমরা কি শুনতে পারি এই কবিতাটা এখন? এটা শুনবো, আ শুনবো, শোনাবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা। না, যদি আপনার অসুবিধা না হয় তাহলে আমরা এখনই শুনতে পারি। আমার খুবই আচ্ছা, পছন্দের কবিতা, এই জন্য বেশি আগ্রহ প্রকাশ আমারও করি। খুব পছন্দের কবিতা। আমি কথা তো এটাকে চলবেই, কারণ আমি জি এটাকে বলুন। ফিল নেওয়ার জন্য, কবিতাটার এই ফিল নেওয়ার জন্য আমি এটা যখন পড়ি মানে তখন আমি খুব ফিল নিই, এবং ফিল নেওয়ার জন্য যা যা করা দরকার আমি সেটা সেটা করি। হ্যাঁ, মানে আমার কবিতাটা এই অন্যরকম। কবিতা ৮ বছর আগে একদিন এই কবিতায় বহু মানুষ মাতাল হয়েছে, শুধু ফিল বা হ্যাঁ, অনুভব মাতাল করার হয়। ব্যাপার না, মাতাল হয়েছে এই কবিতায়। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা, হয় না এই কো জেনে। দেখা। এই যে চমৎকার ব্যাপারগুলো এখানে আছে, এখানে যে কি বলে বিপন্ন বিস্ময় আছে, অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে বিপন্ন খেলা বিস্ময়। যাই হোক, শুনি এখানে আপনার কণ্ঠে শুনবো। শুনবো। শিওর। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কের ইঁদুরের মতো ঘাড় গুজি, আদার ঘুজির বুকে ঘুমায় এবার। কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার, অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলির স্থবির ব্যাঙ আরো ২ মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যথোচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশার মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসতের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে। অসতের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি, থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি, বুনি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। চমৎকার, ধরা যাক ২-১টা ইঁদুর এবার, জানায়নি পেঁচা এসে সে তুমুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ সুবক্ষ জবের গ্রাণ, হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু এ মিতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ, মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাবাতের গ্লানির বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে উঠে নাই। তাই লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। জানি, তবু জানি নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময়।
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সে ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অসতের ডালে এসে বসে, চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রজ্ঞারও পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে করে দেব বেনু জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবন, জীবনের প্রচুর ভাড়ার। বাহ, চমৎকার চমৎকার। মানে এই কবিতাটা শুনলে কবিতাটা মানে যতবারই শুনি মানে হৃদয়ের নিস্তব্ধ ভিতরে হয়ে যাইতে হয়। দোলা দেয়। হ্যাঁ হ্যাঁ, নীরবতা নেমে আসছে, সে এক মানে নিরঙ্কুশ নীরবতা, যার এপার ওপার কিছুই নেই। চমৎকার, ভালো লাগলো, আমার খুবই ভালো লাগার কবিতা। তো যাই হোক, আরো ভালো লাগার কবিতা শুনবো। আমরা যেহেতু একটা অনলাইন আড্ডাতে বসেছি, ধীর করার কোনো অপশন নেই, আবার জলদি করারও নেই, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। কন্টিনিউ করতে হবে। যেটা না, জানতে চাই, পরে আরো আবৃত্তি শুনবো, আর একটু জানতে চাই, এই যে শিল্প সাহিত্যটা চর্চা করছে, এটা প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে এই কবিতা বা আবৃত্তি নিয়ে, বা হচ্ছে এখনো? হ্যাঁ, হচ্ছে। প্রতিনিয়ত হচ্ছে। এবং আরেকটা দেখেন, যেটা হয় যে আমি থাকি গ্রামে থাকি। গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশ ২ টা কিন্তু ভিন্ন। শহরে আপনি হাফ প্যান্ট পরে ঘুরলেও আপনাকে কেউ অবশ্যই। কিছু বলবে না। গ্রামের যেটা হয় যে আমি জিন্স পরে হুম। শার্ট পরলেও মানুষের চোখে উঠে যাওয়া যে ব্যাপারটা থাকে। তো এখানে এইরকম জায়গায় আমি হ্যাঁ কবিতা চর্চা করছি, আবৃত্তি নিয়ে চর্চা করছি। হ্যাঁ, আমি আবৃত্তির জন্য দৌড়াচ্ছি, এখানে ওখানে দৌড়াচ্ছি। তো লেখালেখি করতেছি। তো এইটা মানুষ খুব ভালো দৃষ্টিতে দেখে হুম। না। হ্যাঁ? তো ১ম যখন আচ্ছা। লেখালেখি করি বা একটু ১ম ঠিক ১ম না, তো মাঝামাঝির দিকে মানে এখনো শুনতে হয় এই ধরনের কথাবার্তা। হুম। যা অনেকেই বলে মানে চায়ের দোকানে বসে আড্ডা, আচ্ছা। বিভিন্ন সময়ে সমালোচনার যে জায়গাটা, তো চায়ের দোকান। তো সেখান থেকে এরা মানে শুনি, কানে আসে মানে একটা এরকম। উপহাসের দৃষ্টি বা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উপহাসের উপহাসের একটা দৃষ্টি। দৃষ্টি সবসময় থাকে। আরে কবি আবৃত্তি করে, কবিতা পড়ে, এটা আসলে এদিকে কি হবে, কিছুই তো হবে কবিতা না, এতে তো কবিতা অর্থ পড়ে আসবে না, না। কবিতা পড়ে না, কবিতা আবৃত্তি করে না, কবিতা গায়। মানে এরা বলে যে কবিতা গায়। কবিতা গায়। এবং হ্যাঁ, আচ্ছা এবং আচ্ছা দেখো, আচ্ছা। এবং বলে যে হ্যাঁ। দেখো ফকিন্নির ছেলে কবি হবে। কবি সাজছে। হ্যাঁ? হ্যাঁ এই হ্যাঁ। ধরনের কথাবার্তা যাই হোক, এখনো এখন শুনতে এই হয়। ধরনের বিড়ম্বনা ১ম আমাদেরকে পড়তে হয়। ১ম এ মন খারাপ হতো। অ্যা হুম। মনে হতো যে না, এগুলো করার দরকার নেই, এগুলো বাদ, ছেড়ে দিই। কিন্তু হুম। এখন মনে হয় যে না, এটাই হলো যে একটা ওদের প্রতিশোধ নেওয়ার একটা মাধ্যম। মানে হ্যাঁ, ওরা ওদেরকে যেটা বলে, উপযুক্ত নীরবে জবাব দেওয়ার একটা মাধ্যম। একদম একটা, হ্যাঁ। ওই নির্মলেন্দু গুণ বলছে না অসমাপ্ত কবিতায়? মানে কবিতা প্রতিশোধ হুম। গ্রহণের হিরণ্ময় হাতিয়ার। মানে কবিতা প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় কবিতা। হাতিয়ার। আচ্ছা কবিতা। আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ ঐরকম যে আমি হ্যাঁ। তোদের মুখে কিছু বলব না। আমি জাস্ট আমার কর্মের মাধ্যমে আমি তো জবাব দিব। আ তো এখন মনে হয় যে না, এরা মানে কারা আমার সমালোচনা করত? এরা কারা? এটা কিন্তু দেখার বিষয়। মানে এরা কোন শ্রেণীর হুম। মানুষ? এটা কিন্তু দেখার বিষয়। মানে আমি এদের কথায় কেন মন খারাপ হুম। করব? কেন দেখার আমি বিষয় অবশ্যই। আমি হতাশ হব, আমি পিছপা হয়ে যাব? হ্যাঁ, এই তো। হ্যাঁ, মানে এইটা ভাবলেও আমি ইন্সপায়ার্ড হই। মানে আমার আমার উদ্দীপনা কাজ করে। সেই উদ্দীপনা নিয়েই আগাচ্ছি, বুঝছি। এগিয়ে মানে ব্যাপারটা এরকম, এরা কারা, এদের কথায়, এদের এদের কথায় কথা কেন আমি আমি শুনবো, মন খারাপ করব শুনিয়েছি। কিংবা ব্যথা পাবো? হ্যাঁ, এটা ওদের কথায় আমি কেন মন খারাপ করব? আর আমাদের যে ব্যাপারটা না, আমরা হ্যাঁ, না, আমি তো এটাই বড় ব্যাপার। আর এই ধরনের প্রতিবন্ধকতা আমার মনে হয় যারা শিল্প সাহিত্য প্রথমে শুরু করেছে, তারা কম বেশি সবাইকেই পোহাতে হয়েছে এই হ্যাঁ, ধরনের প্রতিবন্ধকতা, বিশেষত যারা মফস্বল গ্রাম থেকে আর কি শুরু করেছে। শহরে ব্যাপারগুলো যে নেই তা বলবো না, কিন্তু শহরে এত তার মানুষ যে যার মতো থাকে, কেউ কারো খোঁজ ওইভাবে ঠিক রাখে না।
কিন্তু গ্রামে যেটা হয় যে কার বাড়ি কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, কার বাড়ি কি রান্না হলো সে খবরটা নিয়েও চায়ের দোকানে মানে গসিপ হুম। হয়, সমালোচনা শুধু হয়, ব্যাপারটা যেটা হলো আমরা হাড়ির বলতে খবর পারি। নিয়ে চায়ের দোকানে বসা। হ্যাঁ, হ্যাঁ, হাড়ির খবর চায়ের দোকানে। তো যাই হোক এগুলো থাকবে। এছাড়া আর কোনো প্রতিবন্ধকতা কখনো আম আ হ্যাঁ, মনে আরেকটা হয়েছে ব্যাপার হলো যে বা নাটোর হচ্ছে? একটা নাটোর একটা মফস্বল জায়গা। এখানে শিল্প সাহিত্যের জায়গাটা খুবই ক্ষীণ। হ্যাঁ, চর্চার জায়গাটা খুব বেশি নেই আচ্ছা। এবং নাটোরে আরেকটু আরেকটু যদি বলি মানে একটু বদনামি হয়ে যায় শহর সম্পর্কে। নাটোরের মানুষগুলা একটু অন্যরকম। হুম। কেমন? সেটা হলো যে এরা জায়গা ছেড়ে দিবে না। মানে তরুণ একজন আসছে তাকে স্পেস না, দেওয়া এটা দরকার। এটা আপনার 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 জানার সুবিধার্থে একটা কথা বলি। আমি কম বেশি যতদূর কাজ করেছি রাজধানীতে, বিভাগীয় শহরে, জেলা শহরে ঠিক ওইভাবে কাজ করা হয়নি। বিভাগীয় আর রাজধানীতে কাজ করা হয়েছে। তো তাতে যা বুঝেছি যে কোথাও মূলত এটা হয়তো আমিও এর ভেতরে, আমি এর বাইরে বলব না। বাঙালিদের চরিত্রে আসলে ওইভাবে সুন্দরভাবে জায়গা ছেড়ে দেওয়ার অভ্যস্ততা কম। নেই হ্যাঁ, বলব না, তবে খুবই ক্ষীণ এবং কম। তো এই ব্যাপারটা সবাই সব জায়গায় দেখতে পায়। তো যাই হোক এখন এই ধরনের প্রতিবন্ধকতা থাকবে। এটা হচ্ছে আপনি যেহেতু এই করছেন আমি দেখেছি দীর্ঘদিন ধরে লিখছেন এবং ডেডিকেশন এর সাথেও কাজ করে যাচ্ছেন। আমার মনে হয় না আপনি আর ফিরবেন এই পথ থেকে। বহুজনে বহু কথা বলবে, নানাজনে নানা কথা বলবে। আপনি যেটা করতে চান আপনি সেটা করুন। সেটা যদি কোনো অন্যায় না হয়, সেটা যদি কোনো হ্যাঁ। অপরাধ না হয়, এটা অবশ্যই আপনি কবিতা করুন। লেখা কারণ কবিতা মোট লেখা, হ্যাঁ, আবৃত্তি করা এটা তো কোনো অন্যায় অন্যায় কিছু না। বরঞ্চ কবিতার না, না, মাধ্যমে না, অন্যায়ের প্রতিবাদ করা যায়, আবৃত্তিতে প্রতিবাদ অন্যায়ের করা যায়। প্রতিবাদ করা যায়। এবং এগুলো প্রতিবাদের হ্যাঁ, একটা অবশ্যই। হাতিয়ার হতে পারে। আমার কাছে এটা মনে হয় যে এটা অবশ্যই একটা খুব এটা হাতিয়ার। বর বরাবর আমরা আমাদের বাংলাদেশ সেই ৭১ সালে স্বাধীন হয়েছে কিংবা তার আগে থেকেও ভাষা আন্দোলন, যত আন্দোলন, সংগ্রাম, অন্যায়, অত্যাচার সবার বিরুদ্ধে আ গেয়ে উঠেছে কি? কবিতা, গান। ৭১ গান শুনেছে ওই যে কি বলে? তীরহারায় ঢেউয়ের সাগর, গান শুনেছে হুম, নজরুল, কারারই লৌহ কপাট, আ বা কান্ডারি হুঁশিয়ার। এগুলো বরাবরই ছিল। আর এটা সবচেয়ে বড় হাতিয়ার মানুষের ইন্সপিরেশন এর জন্য। এজন্য বলা যায় যে আ আ কবিতা হচ্ছে বিপ্লবের আ অঙ্কুর, বীজ রোপণ করতে পারে। হ্যাঁ, এক্সাক্টলি। তো রাইট। যাই হোক কথায়, কথায় কথা বাড়ছে, রাত বাড়ছে, সময় যাচ্ছে। কিন্তু কবিতা শোনা হচ্ছে না। আরেকটা আবৃত্তি শুনবো। কি শোনাবেন বলুন? আচ্ছা, আমি আমি একটা অন্যরকম একটা কবিতা পড়ি। মানে সেটা আমরা যে হ্যাঁ, আমাদের অবশ্যই। বিবেক যে আমাদের বিবেক যে হারাই ফেলছি এবং হ্যাঁ, প্রতিনিয়ত হ্যাঁ। হারাচ্ছি সেইরকম একটা কবিতা। আচ্ছা। যে আমি আমার বিবেকটা হারাই ফেলছি এবং আমি সেটা খুঁজে নিচ্ছি। আবার খুঁজতেছি। হুম, কবিতাটা হলো যে হামাগুড়ি শঙ্খ ঘোষের লেখা একটা কবিতা। আচ্ছা। হ্যাঁ? চলুন শুনি। ঘুমটা ভেঙে গেল হঠাৎ। বাইরে কি ঝড় হচ্ছে? দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো। মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ। কে ওখানে? কে? হামা কোনো শব্দই করে না। উঠে আস উঠে আসি কাছে। আবারও জিজ্ঞেস করি, কে আপনি? কি চান? সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে। মাথা তুলছে না। চোখে চোখ নয়। কি কিছু কি খুঁজছেন আপনি? শুনতে পাচ্ছি। খুঁজছি ঠিকই। খুঁজতে তো হবেই। পেলেই বেরিয়ে যাব। নিজে নিজে হেঁটে। কি কি খুঁজছেন? মিহিসরে বললেন তিনি। মেরুদণ্ডখানা। সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের। চমকে উঠে দেখি একা নয়, বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে এ কোণে ও কোণে ঘর জুড়ে। হুম। আরো একটি আহ, আ সুন্দর হ্যাঁ, হ্যাঁ বলুন। না আমাদের যে আমরা যে মেরুদণ্ড হারাই ফেলছি মানে সেটা আবার হ্যাঁ, খুঁজতেছি হ্যাঁ, হ্যাঁ। আমরা। খুঁজতেছি। হ্যাঁ। তো সেটাই বললাম যে আরো একটা চমৎকার কবিতা শুনলাম। মানুষ জাগুক, মানুষ তার বোধের কাছে ফিরুক, মানুষের সুবোধের উদয় হোক, আমার আপনারও হোক। শুধু মানুষ আমরাও এর ভেতরে, আমরাও বাংলাদেশের মানুষ, আমরাও মানুষ, আমাদের সকলেরই হোক। তো হ্যাঁ, যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সাথে অনেক অতিথি যুক্ত আছেন, মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন।
কিংবা পরবর্তীতে দেখবেন সকলের জন্য অশেষ অশেষ ভালোবাসা থাকলো। আপনারা দৈনিক আড্ডাবাজিতে থাকুন। দৈনিক আড্ডাবাজির নিয়ে কিংবা দৈনিক আড্ডাবাজিতে যেসব অতিথি আসেন তাদের কাছে উন্মুক্ত প্রশ্ন আপনি করতে পারেন। আমি তুলে ধরবো। সেটা দেয়া না দেয়া অতিথির ব্যাপার। আর দৈনিক আড্ডা চেষ্টা করছি সবসময় চালিয়ে নেবার। তো আশা করছি আপনারা যারা আছেন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সুন্দরের কথা, কবির কথা, কবিতার কথা, শিল্পীর কথা, শিল্পের কথা মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। কারণ আমরা চাই আমাদের শিল্পের মাধ্যমে যেন আমাদের সকলের সুবোধ জাগাতে পারি, সৌন্দর্য চর্চা বাড়াতে পারি। তো যাই হোক, দেখছি অনেকেই মন্তব্য করেছেন। এখানে তাদেরকে একটু স্মরণ করি। আজকের অতিথির জন্য অনেকেই মন্তব্য করেছেন, আমরা একটু দেখে আসি। এখানে দেখছি সঞ্জিদা তুষি, বিগ ফ্যান নূর ভাই, তিনি আরো লিখেছেন ভাইয়া সফলতা কামনা করেছেন। তারপরে ত্রয়ী লিখেছেন দারুণ, সঞ্জিদা লিখেছেন সফলতা ধরা দিক, নাহার জান্নাত লিখেছেন শুনছি দারুণ, অনেক ধন্যবাদ। তাপস চক্রবর্তী লিখেছেন দারুণ। তো আশা করছি আপনারা দেখছেন, দেখতে থাকুন, শিল্পীর সাথে আরো কথা হবে এবং আরো আরো কবিতা আমরা শুনবো। তো যাই হোক, আমরা সময়ের দিকে একটু খেয়াল রাখবো। আমরা ২৬ মিনিট পার করে ফেলেছি। তো আশা করছি বাকি সময়টা আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো। যেটা হচ্ছে ব্যাপার, আপনি তো কাজ করে যাচ্ছেন কন্টিনিউ অলরেডি। তো হ্যাঁ, কথা আগামীতে কবিতা লেখালেখি নিয়ে বই বের করা কিংবা আবৃত্তি নিয়ে কোনো অ্যালবাম করা কিংবা নতুন কোনো কাজ করা কি পরিকল্পনা থেকে আমরা একটু শুনতে চাই, আগাম জেনে নিতে চাই আনন্দের বার্তাগুলো। প্রথমে বইয়ের কথা বলি, লেখালেখি কবিতা নিয়ে বলি। কবিতা লিখছি, ভালো লিখছি কিনা সেটা বলতে পারবো না, তবে লিখছি। মানে লেখাটাই হলো আমার কাছে এখন গুরুত্বপূর্ণ। লিখছি এবং চেষ্টা করছি যে ভালো কিছু লেখার। এটা একটা ব্যাপার। আর বইয়ের যে ব্যাপারটা, বইটা ঠিক কবে করব সেটা নিয়ে এখনো ভাবছি না। তবে আমার একটু লং প্রসেসের দরকার। সেটা হলো যে আমি 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 যেটা পরিকল্পনা করছি সেটা হলো যে আমি একটা পান্ডুলিপির জন্য দীর্ঘ ৫ বছর সময় নিব। হ্যাঁ, হুম। ৫ বছর সময় নিব, তারপরে আমি একটা বই প্রকাশ করব। লেখালেখি করলে বই প্রকাশ করতে হবে, আমি ওইরকম বিশ্বাস করি না যে বই প্রকাশ না 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 করতে না, হবে। এটা এরকম কোনো কথাও নেই যে লিখলেই বই প্রকাশ করতে হবে, সময় হ্যাঁ, আসে। একটা জিনিস কি জানেন, এটা হচ্ছে মজার ব্যাপার। অনেকেই আমার বই বেরোতে বেরোতে, আমার প্রথম বই বেরিয়েছে ২০২১ সালে সম্ভবত। লেখালেখি তো করি তার আগেও ১৫ বা ২০ বছর ধরে। তো এত পরে কেন? কেন কথা হচ্ছে, আমি ওকে ওর মতো ছেড়ে দিয়েছি। ও নিজেই আমাকে ডেকে বলবে যে এবার তুমি হ্যাঁ, পথে হাঁটো। পান্ডুলিপি কারণ গোছাও, পান্ডুলিপি মানুষই করো। ডাকবে যে হ্যাঁ গোছাও, এবার তুমি গোছাও। আর পাণ্ডুলিপি যখন গোছানো হয়, পাণ্ডুলিপির একটা ভাষা থাকে, একটা তাগিদ থাকে। পাণ্ডুলিপি হুম, আপনাকে ঠেলে দেবে যে নূর হোসেন তুমি এবার বই বের করো। ঠিক আছে? মানুষই হুম। ডেকে নেবে। তো যাই হোক, আর আবৃত্তি নিয়ে কি পরিকল্পনা আছে আবৃত্তি বা নিয়ে কি কি এটা কাজ করছেন? এখন বিভিন্ন লেখকদের কবিতা নিয়ে কাজ করছি। তারা কবিতা দিচ্ছেন, কাজ করছি। আর বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকদের নিয়ে আমি আমার পছন্দের কবিতাগুলো নিয়ে আমি কাজ করছি, এবং এটা কন্টিনিউ থাকবে। এবং আরো মানে বিস্তর পরিসরে নিয়ে কাজ করার একটা পরিকল্পনা আছে। না, না, এই কাজটা এবং সবচেয়ে বড় ভালো ব্যাপার হচ্ছে কি, আমরা আবৃত্তি শিল্পে যেটা উম বা কম বা বেশি বা আমরা যা দেখি সচরাচর, সেটা হচ্ছে যেসব কবিতা অলরেডি বিখ্যাত হয়ে গেছে বা ছিল, সেগুলোই আমরা বারবার আ আবৃত্তি করি, পড়ি। আসলে মঞ্চ হ্যাঁ, মাতানোর জন্য রেডিও, টেলিভিশন কিংবা যেটা বলে ভিজুয়াল মিডিয়া বা ব্যক্তিগত অ্যালবামের খাতিরে। কিন্তু নতুন যে অসংখ্য কবিরা কবিতা লিখছেন, তাদেরকে নিয়ে কাজ করাটাই কিন্তু আবৃত্তির নতুনত্ব এবং কথাও এরকম হ্যাঁ, ছিল। নতুন। তো যাই হোক, এটা খুবই ভালো লেগেছে যে আপনার নতুন নতুন কবিদের সাথে সংযোগ হচ্ছে। এই সময়ের তরুণ কবি কিংবা যারা জীবিত আছেন তাদের নতুন নতুন কবিতা আপনি আপনার আঙ্গিকে নির্মাণ করে পড়ছেন। এটা খুবই ভালো লাগলো ব্যাপারটা। আর আবৃত্তির সাথে একটু যোগ করতে চাই যে আপনি আবৃত্তি করেন, এটা করতে গিয়ে কি আপনার উপলব্ধি হয়েছে যে যেই আবৃত্তি করতে চায়, তো সে কি চাইলেই মন চাইলো আর কবিতা পড়া শুরু করলো, আবৃত্তি শিল্পী নিজের মতো হয়ে গেল, ব্যাপারটা এরকম? নাকি কোনো তালিমের দরকার হুম, আছে, কোনো একটা প্রশিক্ষণের দরকার আছে? এটা অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে। আর এটা আবৃত্তি হলো পুরোটাই আপনার বোধের বিষয়, এবং এটা চর্চার বিষয়। আপনি চর্চা করবেন না, আপনি এসে শুধু কবিতা পড়বেন, তাহলে তো আবৃত্তি হলো না। না, আবৃত্তি তো কিছু ধারা থাকা থাকা উচিত।
হ্যাঁ, আবৃত্তি হইতে গেলে আবৃত্তি হওয়ার পেছনে কিছু ধারা থাকা উচিত। আমি এসে হ্যাঁ শুধু অবশ্যই। লাইন বাই লাইন পড়ে গেলাম, আবৃত্তি তো হবে না। আবৃত্তির পজ আছে, ভাব আছে, রস আছে, আহ, বা বিভিন্ন বা আবৃত্তির ছোটখাটো একটা মৌলিক ব্যাকরণ আছে, যে বাংলা ভাষায় 7টা মৌলিক স্বর ব্যাকরণ আছে। আমি যদি না জানি, প্রতিটা বর্ণের উমোদে উমো না উমোদে উ, এটাও তো আগে জানতে হবে, তারপরে না সেটা জানতে নিয়ে হবে। আমি খেলা করতে পারবো। আপনার সাথে এবং যুক্ত করলাম আমি। তো যাই হোক, বলুন। উচ্চারণটা গুরুত্বপূর্ণ। শুদ্ধ হ্যাঁ, উচ্চারণে, প্রমিত উচ্চারণে। এখন এখন তো অনেকেই করছে, ভালো লাগে যে করছে ওনারা করছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে তাদের অনেকেরই উচ্চারণের সমস্যা আছে। মানে পদে আমাকে সমস্যা, আমি আমি একটু লয়ে শেয়ার করি। সমস্যা, তালে সমস্যা। আমি একটু হুম। শেয়ার করি যে কিছুদিন আগে আমাকে একজন নক দিছিল। সেটা অনেক আগে, মোটামুটি বছর খানেকের বেশি। হুম। নক দিছিল একটা ছেলে। আচ্ছা। তো ওর হলো যে আবৃত্তি শিখবে। তখন আমি মোটামুটি আচ্ছা। আবৃত্তি একটু অফ রাখছি, আর এটা নিয়ে দীর্ঘদিন কাজ করিনি। হুম। তো নক দিল যে আবৃত্তি শিখতে চায়। আচ্ছা ঠিক আছে, আপনি হুম। কোনো ইয়ে অনলাইন কোর্স আছে বা সরাসরি কোর্স আছে, সেখানে ভর্তি হয়ে যান। না হুম। ভাই, আমি ওইভাবে ভর্তি হইতে পারবো না। মানে আপনি একটু ই করেন, একটু আমাকে গাইড করেন, গাইড করেন। একটু হ্যাঁ। গাইড করেন। তো গাইড করতে গেলাম, মানে তখন মানে উনি আমাকে উল্টা বুঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা যে এরকম না এরকম। এইরকম না এইরকম। অনেকে বলে যে ভয়েস গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় না যে ভয়েস খুব গুরুত্বপূর্ণ আবৃত্তির জন্য। দেখেন, আমার কাছে মনে হয় একটু যুক্ত শুদ্ধ করি। উচ্চারণ, ভয়েস শুদ্ধ যদি, উচ্চারণ। হ্যাঁ, না একটু আমি যুক্ত করে নিই, পরে আবার ভুলে যাব। সেটা হচ্ছে যে বাংলা আবৃত্তি, বাংলা কবিতা আবৃত্তি কিংবা আবৃত্তি বা কণ্ঠশীলন, যদি টোটাল ব্যাপারটাকে আমরা ধরি, কণ্ঠশীলন বলে বিভিন্ন বিষয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই ব্যাপারটার উপরে। হুম যেমন ফিল্মের উপরে পড়ানো হয়, সেরকম হুম কণ্ঠশীলনে হুম একটা বিষয় বা সাবজেক্ট আছে। তো তার উপরে মানুষ অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে, বিভিন্ন কোর্স আছে প্রাতিষ্ঠানিকভাবে। তো যাই হোক, তো এই কণ্ঠশীলন বা আবৃত্তি আধুনিক আধুনিক আবৃত্তির জনক যতদূর সম্ভব আমার জানা মতে, এবং অনেক গুরুজনরাও এটা স্বীকার করে যারা এখন বেঁচে আছেন, ধরা হয় কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচী। সব্যসাচী। সব্যসাচীকে, হ্যাঁ, কাজী সব্যসাচীকে আধুনিক আবৃত্তির জনক বলে এরকম বলা হয়। কাগজে কলমে হয়তো এগুলো নেই, এগুলো অফলাইনের কথাবার্তা। তো হুম, হুম, যেটা হচ্ছে ঘটনা, তো কাজী সব্যসাচীর কি অনেক ভরাট মোটা একটা গলা? না। যারা শুনেছেন তারা ভালো করে জানে। তো এরকম যারা দিকপাল ছিলেন কবিতার, এখানে কণ্ঠটা ব্যাপার হচ্ছে কি, কণ্ঠের হিসাব যদি আমরা করি, তাহলে আমাদের দেশে অনেক লেজেন্ড শিল্পী আছেন যারা ব্যান্ডে হোক, বিভিন্ন জায়গায় হোক, তাদের যে কণ্ঠের অবস্থা, তাদের জীবনে শিল্পী হওয়ার কথা। শিল্প প্রথমত ওর ব্যাপারে একটা আগ্রহ থাকা দরকার। তার একটা বেসিক কিছু রুলস আছে। আমি যেই বাংলায় কথায় বলছি বা আমি বাংলা ভাষাটা যে লিখবো, তার আগে তো আমার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শিখতে হবে। হুম, আকার, ইকার, যুক্ত বর্ণ শিখতে হবে। তারপরে না আমি একটা হুম, শব্দ লিখতে পারবো, যে আমি, আমি শব্দটা লিখতে পারলাম। লেখার পরে এরপরে বাক্য কিভাবে গঠন হয় সেটা আমাকে বুঝতে হবে। যখন মানুষের এরকম প্রাথমিক জ্ঞানগুলো তৈরি হয়, তৈরি হওয়ার পরে মানুষ তার বোধকে জাগ্রত করে। সেই বোধে রস থাকে, ভাব থাকে, কণ্ঠের চর্চা থাকে। সেগুলো থেকে আস্তে আস্তে এগুলো বাড়তে থাকে। তো ব্যাপারটা এরকম যে কণ্ঠ মোটা হতে হবে, চিকন হতে হবে, ফ্যাসফেসে হতে হবে, না তাহলে তো আর ওইরকম হলো না। আমাদের দেশেও অনেক মানে আবৃত্তি শিল্পী আছেন যাদের কণ্ঠ অনেক চিকন। এটা একটা ঠিক। মাধুরীর ব্যাপার। ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, আর বলুন, কন্টিনিউ করুন। পুরোটাই হলো গলার কারুকাজ, নাটকীয়তা, কণ্ঠের নাটকীয়তা। হ্যাঁ, মানে কণ্ঠের নাটকীয়তা এবং তাতে পরিমিতি বোধ, যে আমার নাটকীয়তা যেন অতিরঞ্জিত না হয়ে যায়। না, তো যাই অতিরঞ্জিত হোক, না। আমরা গল্পে গল্পে অনেক সময় কাটাচ্ছি। ওই যে বললাম যে কথায় কথায় সময় যাবে, রাত বাড়বে, সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। আমরা আর একটা কবিতা শুনে ফেলি। নূর হোসেন, কি কবিতা শোনাচ্ছেন, বলুন। আচ্ছা, আমি একটু অন্যরকম, মানে একটু প্রেম প্রেম, বিরহ বিরহ, একটু কবিতা ওইরকম হ্যাঁ, হ্যাঁ, কিছু হ্যাঁ, বলি। গভীর রাতে প্রেম এবং বিরহ, এর চেয়ে মধুর আর কি হতে পারে? শুরু করুন। কি হতে পারে? কবিতা হলো শান্তি লাহোরের একটা কবিতা, যেতে চাস হুম। চলেই যাবি, কবিতার নাম। আহ, আচ্ছা। যেতে চাস চলেই যাবি, যেতে চাস চলেই যাবি, কিন্তু কোথায়, কার কাছে তুই যাবি রে আমার?
যেতে চাইলে যেতে পারিস, মস্ত উঠোন, এপার ওপার দেখা যায় না। মাঠ পেরুলেই ফুরিয়ে যাবে চোখের বাঁধন, হারিয়ে যাবে এবড়ো থেবড়ো ধুলোয় ভরা এই নিগড়ে বাঁধা হৃদয়। যেতে চাস? যা, চলেই যা। গেলেই কি আর যেতে পারবি? পড়ে থাকবে বিরাট পেছন, আঁচল ধরে পোষা কুকুর নেছে। সেই দিন ঠিক যেইখানে দাঁড়িয়ে থেকে আলতা মাখলি, সেই জায়গাটা ভেতর থেকে টেনে ধরলে যেতে পারবি? হয়তো পারিস। তার উপরে কানের পাশে ঘন ঘন উষ্ণ বাতাস, যে মুহূর্তে বয়ে যাবে মনে পড়বে, মনে পড়বে, মনে পড়বে, মনের দরজায় ডাকাত পড়বে। তখন কোথায় পালিয়ে বাঁচবি? সেই তো আবার মানুষ খোঁজা, আবার একটা হৃদয় খোঁজা, সব হারানোর ব্যথায়, শোকে গভীর কাউকে জড়িয়ে ধরা। বেঁচে থাকতে সবই সমান, আমিও যা, তুইও তেমন। যেতে যেতে সড়ক মিলে গঞ্জ থেকে বন্দরে যায়, কিন্তু তবু মুঠো খোলে না, সতর্ক চোখ বুঝে না। কি হারাবি? সময়, মানুষ, অনাগ্রতা, হাসনা হেনা। এটাই ছিল কবিতা। বাহ, আরো একটা চমৎকার কবিতা শুনলাম। তো আর একটা কবিতা কি আমাদেরকে শোনাবেন? আমরা আস্তে আস্তে তো শেষের দিকে চলে আসছি, একটা বা দুইটা এখন একটু কবিতা শুনবো। কবিতার একটা আমেজ চলে এসেছে, শ্রোতারাও আচ্ছা। অনেক পছন্দ করছেন। দেখছে আমাদের সাথে আছেন আরো একজন আবৃত্তি শিল্পী, আমার আহ, কি বলে, পছন্দের মানুষ, মুকুট মেহেদী, কংগ্রাচুলেশন জানিয়েছেন। সাথে আছে তাপস চক্রবর্তী। বাহ বাহ, অনেক ধন্যবাদ। আপনারা যে সাথে আছেন, এই উৎসাহটা আপনারা দেবেন, আপনাদের মতামত তুলে ধরবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন, আসলে ভালো লাগে, তাহলে হয় কি আড্ডা দিতে আরো জমে আড্ডাটা। তো যাই হোক, বলুন নূর হোসেন। আচ্ছা, আমার আমার একটা পছন্দের কবিতা আছে, সেটা হলো অমল কান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। বাহ বাহ, সেটা এটা আমি একটু খুবই বলবো। বিখ্যাত কবিতা, চলুন, এবং হ্যাঁ চলুন। এটার পেছনে একটা গল্প আছে, গল্পটা বা থাক, এটা অন্যদিন বলবো যেহেতু সময় স্বল্পতা আছে। হুম হুম আহ হুম। আমি কবিতায় যাই। অমল কান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমল কান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায়, যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমল কান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূর্ণ হলো, এক অমল কান্তি ছাড়া। অমল কান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমল কান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। বাহ, আরো একটা পছন্দের কবিতা শোনাবেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আরো একটি খুব কবিতা আছে, উলঙ্গ রাজা। অনেক কবিতাই আছে। উলঙ্গ তো রাজা। যাই হোক, নূর হোসেন, এখন হচ্ছে আমার ছোট্ট একটা আবদার থাকবে, সেটা হচ্ছে আপনার লেখা কবিতা আপনার কণ্ঠে শুনতে চাই। আপনি একজন কবি মানুষও, বা কবিতা লেখেন, সেখান থেকে শুনতে চাই, যে কোনো কিছু শুনতে চাই। আহ, আমার কবিতাটা আমি যে ডিভাইস দিয়ে, মোবাইল ফোন দিয়েই করতেছি, আপনার সাথে যুক্ত আছি, সেই আচ্ছা ডিভাইসে আচ্ছা নোটপ্যাডে আমার কবিতা নোট করা। আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা ওখানে নোট করে রাখি এবং ওটা জিমেইলে অ্যাড করে রাখি। আচ্ছা, বুঝেছি। তাহলে কি আমরা শুনতে পাচ্ছি না আপাতত এই এপিসোডে, তাই তো? পরবর্তী হ্যাঁ, কখনো কি শুনতে পারবো, তাই তো? হ্যাঁ, পরবর্তীতে আচ্ছা, আমি ওটা যাই হোক, প্রিন্ট করে রাখি।
হ্যাঁ, হ্যাঁ। তো কি করে অবশ্যই রাখবো? এটা আমার বলা উচিত ছিল। আমি বলি এজন্য আমি দুঃখিত। আগে থেকে বলা উচিত ছিল যে আ আপনার লেখা কবিতাও কিন্তু আমি শুনতে চাই। তো বলিনি, এটা আমার ব্যর্থতা। পরবর্তীতে অবশ্যই আমরা শুনবো। দেখছি এখনো আমাদের সাথে বা লিখেছেন তাপস চক্রবর্তী। আমি কিন্তু নাটকের মানুষ। আমি জানি স্বরের বিন্যাস। আ অনেক, অনেক ধন্যবাদ। অবশ্যই জানবেন। কারণ আপনি একজন নাটকের তাপস মানুষ যখন দাদা, বলেছেন তখন আপনি এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলুন। তাপস দাদা ওনার চট্টগ্রাম। আহ, উনি আচ্ছা, আমাকে প্রথম দিকে আমাকে খুব ভালো সাপোর্ট করেছে, আচ্ছা, এখনো করে। আচ্ছা, হ্যাঁ, আমি আচ্ছা। আমার আমি আমার মনে আছে, এখনো মনে আছে যে আমি একটা কবিতা লিখছিলাম, কবিতার নাম আমার মনে নেই। তো ওখানে হুম, গুরুচণ্ডালী দোষ ছিল, মানে সাধু চলিত মিক্স ছিল। আচ্ছা। সাধু চলিত মিক্স হ্যাঁ। দাদা আমাকে কল দিয়ে বলতেছে যে এই এখানে এরকম আছে, এটা ঠিক করে নাও, তুমি একটু সংশোধন করে নাও। সংশোধন করে নাও। না, তো না এটা তো এটা আমাকে ভালোবাসার খুবই জায়গা। ইন্সপায়ার্ড করছে হ্যাঁ, তখন। আহ, সেই কথাটা আমার এখনো মনে আছে। এবং দাদা আমার প্রত্যেকটা পোস্টে, এখন তো আমি ওই আইডিতে খুব বেশি পোস্ট করি না, দাদা আমার প্রত্যেকটা পোস্টে হুম, হুম। আমাকে উৎসাহ দিত। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো তো যাই হোক দাদা এমন তাপস ছিল। দা আপনার জন্য আমার তরফ থেকে অনেক, অনেক ভালোবাসা রইলো। আপনি এই যে সুন্দরের চর্চা করেন, আশা করি আপনাদের কাছ থেকেও আপনার সাথেও কখনো আড্ডা হয়ে যাবে। কথায়, কথায়। তো আশা করছি সেই প্রতীক্ষায় থাকবো, কখন আপনার সাথে আড্ডা হবে। নাটক নিয়ে আড্ডা দেব। যাই হোক সাথে দেখছি আরো একজন আছেন কবি এবং সাংবাদিক মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি। প্রিয় হেলালি ভাই গত এক মানে ৩ নাম্বার এপিসোডে বা আড্ডাবাজিতে তিনি ছিলেন। অনেক গল্প হলো। তিনি হাওড়ের মানুষ, সুনামগঞ্জের অনেক গল্প শুনলাম তার কবিতায়। আ কি বলে সেই যে হাওড়ের যে লিলুয়া বাতাস পাওয়া যায় তার কবিতায়। তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। শ্রোতা দর্শক যারা দেখেছেন অনেক, অনেক ভালোবাসা। আপনার কাছে যাচ্ছি আজকের আয়োজনে বিদায়ী শুভেচ্ছা বা বিদায়ী কথা বলবার জন্য। নূর হোসেন। না, এরকম প্রোগ্রাম হওয়া উচিত, সব সময় হওয়া উচিত, এবং হওয়া দরকার। এবং মানুষকে সুন্দরের দিকে নিয়ে যাইতে হলে শিল্প সাহিত্যের দরকার আছে, এবং এরকম প্রোগ্রামের দরকার আছে। মূলত মানুষকে সুন্দরের পথে নিয়ে যাইতে হবে। মানে এইরকম একটা চিন্তা নিয়ে, এরকম একটা ব্রত নিয়ে আমাদের আগানো উচিত। এবং এই লাইভের জন্য শুভকামনা। এটা কন্টিনিউ হোক, এবং এটা চলুক, আজীবন চলুক। আচ্ছা, আচ্ছা। আর হ্যাঁ, অবশ্যই আপনার দোয়া কবুল হোক, কবুল হোক, কবুল হোক। হ্যাঁ, বলুন। এবং আপনার জন্য শুভকামনা। আচ্ছা। অনেক এরকম ধন্যবাদ নূর হোসেন। হুম, বলুন। এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, যে আমরা পারিনি, আপনি পারছেন, করে যাচ্ছেন। চেষ্টা করছি। আমি একা তো না। আপনারা আছেন বিধায় আমি পারছি। আমি ডাক দিয়েছি, আপনি সাড়া দিয়েছেন। আপনার সাড়া দেওয়ারও তো একটা ব্যাপার থাকে। সবাই তো সাড়া দেয় না। অনেকেই দেবে, অনেকেই দেবে না। তো চেষ্টা করছি এই দৈনিক আড্ডাবাজি আ আ চালিয়ে যাবার। আপনারা যারা শিল্পী, সাহিত্যিক, সুধীজন, বিভিন্ন গুণীজন আছেন, আশা করছি আপনারা সাড়া দিলেই হবে। বাকিটা আমি আয়োজন করে নেব। গল্পে, গল্পে আমরা তো চা দোকানে আড্ডা দিই। তো এখন নূর হোসেন থাকেন নাটোরে, আমি হয়তো ঢাকাতে, না হলে আমার গ্রামের বাড়ি বাগেরহাটে। আমি এরকম আছি। হুম, তো আড্ডা তো ফিজিক্যালি আমরা দিতে পারছি না। তো আ হ্যাঁ, কি বলে প্রত্যেকটা জিনিসের তো ভালো এবং মন্দ দুটো দিক থাকে। অনলাইনেরও তো অসংখ্য ভালো দিক আছে। তো আমরা হ্যাঁ, শুধু ভালো মন্দ থাকবেন, দিকটা কেন দেখব? আমরা কেন ভালো দিকটা দেখবেন? ব্যবহার করি। এই যে আমরা একটা ভার্চুয়াল আড্ডা দিলাম। একদম নিরঙ্কুশ আড্ডা যেখানে অহংকার নেই, আ কোনো প্রতিবন্ধকতা নেই, কুসংস্কার নেই, বরঞ্চ আনন্দ হচ্ছে। যারা আনন্দ। ২-৪ জন, ৫ জন, ১০ জন, ১০০ জন যারা দেখছেন বা দেখবেন পরে, তারাও কিছুটা ভালো লাগবে বিধায় দেখবে। তারাও দেখবে যে না এখানে সুন্দর কিছু হচ্ছে। এড হওয়ার চেষ্টা হবে। তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা ১ম থেকে শেষ পর্যন্ত ছিলেন কিংবা মাঝে, মাঝে ঢুক মেরে গিয়েছেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা সারা জীবনেও দেখবেন। সকলের জন্য অশেষ, অশেষ ভালোবাসা রইলো। তো আগামী দিন আবার দৈনিক আড্ডায় নতুন একজন অতিথি নিয়ে আসবো। তো আশা করছি আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরের সাথে থাকুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।